সপ্তাহের শুরুতেই জ্বালানি জ্বালা আরো বাড়লো, আর এই নিয়ে টানা 4 বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। ক্রাইসিস চলছে এখন। তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আর পশ্চিমবাংলা সরকারও সব রিভিউ করছে। এখানকার তো ভাড়ারও শূন্য, হাতও শূন্য। যেন সরকারকে ইমিডিয়েট কোনো হাত দিতে গেলে সরকার বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। ইমিডিয়েট কোনো হাত দিতে গেলে সরকার বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। দর্শক বন্ধুরা, তেলের দামে হাত দিলে বেতন দেওয়া বন্ধ হয়ে যাবে। কে বলছে? পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও পানি সম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ। না, ওনাকে এখন আর দিলীপ ঘোষ বলা যাবে না, কারণ উনি এখন মন্ত্রী হয়ে গিয়েছেন। তো যাই হোক, মাননীয় দিলীপ বাবু, তাহলে বিগত দিনে অর্থাৎ নির্বাচনের আগে কেন আপনার দলের তৎকালীন বিরোধী দলনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে পশ্চিমবাংলার জনগণকে তারা ইউপি, বিহার, দিল্লির দামে পেট্রোল ডিজেল দেবে? বা আপনার দলের চশমা নেত্রী কেন পশ্চিমবাংলার জনগণকে বলেছিল যে বিগত দিনে মমতা সরকার এই তেল গ্যাসের ওপরে অতিরিক্ত এক্সাইজ ডিউটি নেয়, যে কারণে পশ্চিমবাংলায় তেল গ্যাসের দাম অন্যান্য রাজ্যের তুলনায় বেশি? আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনুন, তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এই তেল ও গ্যাসের ওপর থেকে অতিরিক্ত এক্সাইজ ডিউটি কমিয়ে পশ্চিমবাংলার জনগণকে সুরাহা দেবে। বা আপনার দলের ও আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বাংলায় এসে নির্বাচনী প্রচারে বলে গিয়েছিল ভারতবর্ষে অতিরিক্ত পর্যাপ্ত পরিমাণ তেল গ্যাস মজুদ রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে কি সেই সবকটা প্রতিশ্রুতি এই পশ্চিমবাংলায় কেবলমাত্র নির্বাচনী টোপ ছিল পশ্চিমবাংলার জনগণের সামনে, নাকি ওই আপনাদের কথা মতো সবকটাই ছিল জুমলা? कुछ नहीं होने वाला। पर्याप्त मात्रा में पेट्रोलियम प्रोडक्ट्स का रिजर्व हमारे पास है। Been no shortage anywhere. Every petrol pump in the country has had petrol, diesel. ক্রাইসিস চলছে এখন, যে পেট্রোলই পাওয়া যায় না, রাত জেগে জেগে লোকে নেয়। কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। কোনটা ঠিক দিলীপ বাবু? আপনি বলছেন তেলের সংকট চলছে, তেল পাওয়া যাচ্ছে না, আর মাত্র 25 দিন আগে এই পশ্চিমবাংলায় এসে আপনার দলের নেতা তথা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছিল ভারতবর্ষে পর্যাপ্ত ও অতিরিক্ত মাত্রায় তেল মজুদ রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। এবং আমাদের দেশের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছিলেন মাত্র 20 দিন আগে যে ভারতবর্ষের কোনো পেট্রোল পাম্পে তেলের কোনো সমস্যা নেই। বিরোধী রাজনৈতিক দল কেবলমাত্র রাজনীতি করার জন্য এই সমস্ত অপপ্রচার করছে। কিন্তু বর্তমানে যখন সেই পেট্রোল পাম্পগুলোতে 4 হুইলারের ক্ষেত্রে 1000 টাকা এবং 2 হুইলারের ক্ষেত্রে 200 টাকার বেশি পেট্রোল দেওয়া যাবে না, এবং সেই পেট্রোল নেওয়ার জন্য যখন ঘন্টার পর ঘন্টা গ্রাহকদের লাইন দিতে হচ্ছে, আর তার সঙ্গে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তা নিয়ে যখন দেশের জনগণ প্রশ্ন করছে, তখন আপনারা নির্লজ্জ বেহায়ের মতো বলছেন তেল কোম্পানিগুলো লাগাতার লসে চলছে, দেশের তেলের সংকট চলছে। সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। কেন? তেল কোম্পানিগুলোর ঠেকা কি ভারতবর্ষের জনগণ নিয়ে বসে রেখেছে? কারণ নাম্বার 1, যখন বিশ্ববাজারে গত 5 মাস আগে পর্যন্ত ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি লাগাতার নিম্নমুখী ছিল, লাগাতার কমেছিল, তখন তো এই তেল কোম্পানিগুলোর দাম কমায়নি, বা আপনাদের সরকার ভারতবর্ষে তেলের দাম নামায়নি। তাহলে নিশ্চয়ই সেই সময় এই তেল কোম্পানিগুলো বা ভারত সরকার অতিরিক্ত মুনাফা করেছে। আর সেই জায়গা থেকে বর্তমান যখন তেলের সংকট দেখা দিয়েছে বা অতিরিক্ত মূল্য দিয়ে তেল কিনতে হচ্ছে, তা অ্যাডজাস্ট করুক তেল কোম্পানিগুলো বা ভারত সরকার। কিন্তু তা না করে বর্তমানে আপনারা সম্পূর্ণ দায়টা ভারতবর্ষের জনগণের ওপর ঠেলে দিচ্ছেন। তাহলে প্রশ্ন উঠছে, তৎকালীন সময় অর্থাৎ যখন বিশ্ববাজারে তেলের দাম কমেছিল, তখন এই যে কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করেছিল, তাহলে কি সেই মুনাফা আপনারা আগে ভাগে আপনাদের নির্বাচনী বন্ডের মাধ্যমে পার্টির খাতায় নিয়ে ফেলেছিলেন, যে কারণে আজকের এই সংকটকালেও তেলের দাম ভারত সরকারকে বাড়াতে হচ্ছে এই কোম্পানিগুলোর বাঁচানোর অজুহাত দিয়ে? নাম্বার 2, কেবলমাত্র রিলায়েন্স ও নায়রা বাদে ভারতবর্ষের যে সমস্ত তেল কোম্পানিগুলো রয়েছে তা প্রত্যেকটা ভারত সরকারের অধীনস্থ, অর্থাৎ ভারত সরকারের আন্ডারটেকিং। আর সেই জায়গা থেকে যে ভারত সরকার বর্তমানে অনিল আম্বানি, গৌতম আদানিদের 150-200 কোটি করে টাকা ভর্তুকি দিচ্ছে তাদের ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য, তাদের ব্যবসার ঘুরে দাঁড় করানোর জন্য, সেই ভারত সরকার কেন এই সংকটকালে এই যে সমস্ত তাদের আন্ডারটেকিং বা অধীনস্থ তেল কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ভর্তুকি দিয়ে তাদের নোকসানে সাহায্য না করে, নোকসান ভরপাই না করে তার দায় ভারতীয় জনতার উপর ঠেলে দিচ্ছে? ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম, নির্বাচন মিটে গিয়েছে, বর্তমান বা সামনে কোনো নির্বাচন নেই।
5 রাজ্যে নির্বাচন চলছিল, তেলের দাম বাড়ালে বৈতরণী পার হওয়া যাবে না, তাই ওই টালিগঞ্জের পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো দাঁতে দাঁত চেপে আপনারা সহ্য করছিলেন। আর যেই নির্বাচন মিটে গিয়েছে বা নির্বাচন সমাপ্ত হয়ে গিয়েছে, সেই ধীরে ধীরে খেলা শুরু করে দিয়েছেন। না, এই জায়গায় শেষ নয়, আগামী মাসের মধ্যে এই দামটা 130 টাকা ক্রস করবে। পেট্রোলের এই দামটা আগামী মাসের মধ্যে 130 টাকা ক্রস করবে। হ্যাঁ, তেমনটাই অর্থনীতিবিদরাই মনে করছে। আর যা একেবারে করলে দেশের জনগণের চোখে লাগবে, তাই ওনারা ধীরে ধীরে মধ্যরাতে চোরের মতো এক দিন এক রকম ভাবে দাম বাড়াচ্ছে। একে ইংরেজিতে কি বলে জানেন? স্লো পয়জন ইনজেক্ট। হ্যাঁ, একেবারে দিলে মরে যাবে, তাই ধীরে ধীরে শরীরের মধ্যে পয়জন বা বিষ প্রবেশ করিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আর ভারত সরকার বর্তমানে সেই কাজটাই করছে। ভারত সরকারের অর্থনীতি বর্তমান সরকারের ভুলের কারণে ভেঙে পড়েছে। আর যে কারণে বর্তমানে আন্তর্জাতিক সমস্যার সঙ্গে সঙ্গে দেশের সমস্যা এমন মাথাছাড়া দিয়ে উঠেছে, যার খেসারত এই দেশের জনগণকে ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, এই সম্পূর্ণ জিম্মেদার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের ভুল নীতি ও ভুল আন্তর্জাতিক বিদেশ নীতি নির্ণয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই অর্থনৈতিক সংকট এবং লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যখন গোটা ভারতবর্ষ চিন্তায় রয়েছে, গোটা ভারতবর্ষের অর্থনৈতিক রাজনৈতিক মহল চিন্তায় রয়েছে, তখন আমাদের এই বাংলায় বড় বড় অর্থনীতিবিদ, সেপোলজিস্ট ও সন্ধ্যাবেলা পাউডার মেখে টিভি চ্যানেলে বসা রাজনৈতিক বিশ্লেষকরা ভারত সরকারের পাশে দাঁড়িয়ে সেই যুদ্ধের জুজু দেখাচ্ছে। কিন্তু সেই পরজীবী বেড়েশিয়ালরা একবারের জন্যও বলছে না যে আমাদের বিশ্বগুরু কেবলমাত্র আমেরিকার দাসখত মেটাতে গিয়ে এই ভারতবর্ষের মাটিতে মাত্র 10 দিন আগে রুশ বিদেশমন্ত্রী এসে ভর্তুকি সহজে তেল দেওয়ার বার্তা দিয়ে গেছে ভারতবর্ষকে। তারপরেও আমেরিকা ভেনিজুয়েলা থেকে বিশ্বগুরুকে তেল কিনতে হচ্ছে। আর যার কারণে আজকের এই অর্থনৈতিক সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে, তেলের দাম বাড়ছে। Well, India has been a customer of Iran oil in the past, and it has been stopped by India because of the U.S. sanctions, U.S. illegal unilateral sanctions. So we are obviously interested to continue our business in oil business, energy business, and we are ready to sell our oil to India. ভাবুন তাহলে, রাশিয়া বাড়ি বয়ে এসে বলে যাচ্ছে ভারত আমাদের পুরনো মিত্র এবং ভারত আমাদের পুরনো তেলের কাস্টমার, তাই বর্তমান সময়ে ভারতবর্ষকে আমরা ভর্তুকি সহ তেল দিতে রাজি, ভারত যদি আমেরিকার পরিবর্তে আমাদের থেকে তেল কেনে। আর আমাদের বিশ্বগুরু, তার প্রভু ডোনাল্ড ট্রাম্পের দিকে হাঁ করে তাকিয়ে আছে, হাত জোর করে প্রেয়ার করছে, প্রভু 1 মাসের জন্য ছাড় দেওয়া যাবে কি? আর এই নির্লজ্জ বেহায়ার মতো আমাদের পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির চারানার নকুলদানারা কোম্পানির লস দেখিয়ে পশ্চিমবাংলার জনগণকে বুদ্ধু সাজাচ্ছে। হ্যাঁ, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে বলছি, সংকটকাল চলছে জানি, কিন্তু সেই সংকটকালে যে পাশে দাঁড়ায় সেই তো তাতা। আর সেই জায়গা থেকে আপনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবাংলার জনগণকে, তা এই বর্তমান সংকটকালে লাগু বা প্রযোজ্য করবেন কি? কারণ আজকে দিল্লিতে 99 টাকা পেট্রোলের দাম, কিন্তু আমার পশ্চিমবাংলার জনগণকে 110 টাকা দিয়ে কিনতে হচ্ছে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরেও। দিল্লির ডবল ইঞ্জিনের জনগণ, ডবল ইঞ্জিনের সরকার 99 টাকা যদি তেল পায়, তাহলে আমরা কেন পাবো না? আপনারা তো আমাদের বলেছিলেন ডবল ইঞ্জিন আনুন, আপনারা ডবল ইঞ্জিন রাজ্যের সুবিধা পাবেন। তাহলে সেই জায়গা থেকে বর্তমানে কেন আমরা সেই ডবল ইঞ্জিন রাজ্যের সমতুল্য সুযোগ পাবো না, যেখানে আপনি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন এই পশ্চিমবাংলাতে? আর যদি ওই অশিক্ষিত টেবিল কাঁপানো দিলু ঘোষের মতো বলেন যে তেলের দামে হাত দিলে সরকারি কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে, বেতন দিতে পারবেন না, তাহলে বলবো আপনি কেন সবকিছু জেনে শুনে বা সবকিছু জানার পরেও নির্বাচনের আগে এই মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন পশ্চিমবাংলার জনগণকে? হ্যাঁ, কেবলমাত্র ক্ষমতা দখলের লক্ষ্যে, তা তো আজ প্রমাণিত হচ্ছে। কারণ যদি তা না হতো, তাহলে আপনি তো এতদিনে ক্ষমতায় এসে অন্তত একটা প্রকল্প বাস্তবায়ন করে দেখাতে পারতেন। কেবল তারিখের পর তারিখ, ডেটের পর ডেট দিচ্ছেন, আর যখন সেই ডেটগুলো চলে আসছে বা একটা প্রকল্প প্রজেক্টের কথা উঠছে, তখন একটা না একটা অজুহাত খাড়া করছেন। বিগত দিনে তো মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলাকালীন তো বারংবার তেলের দাম বেড়েছে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা প্রকল্প বন্ধ করেনি। যে সমস্ত ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিমগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল, একটাও তো এই সমস্ত তেলের দাম বা মূল্যবৃদ্ধির অজুহাত দিয়ে বন্ধ করেননি, বরং একের পর এক প্রকল্প বা প্রজেক্ট বাড়িয়ে গিয়েছিল। আর আশ্চর্য লাগে আজকের সেই বাংলার মেরুদণ্ডহীন জনগণকে দেখে, যারা বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিম বা সরাসরি অর্থ ট্রান্সফারের প্রকল্পগুলো পশ্চিমবাংলায় আনছিল, লাগু করছিল,
তখন যারা এই পশ্চিমবাংলায় চিল্লাতে শুরু করেছিল যে এই ভাতা ভিক্ষা দিয়ে বা দান খয়রাতি করে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার অর্থনৈতিক কাঠামো ভেঙে দিচ্ছে, জনগণের উপরে দেনার বোঝা চাপাচ্ছে, তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত শিক্ষক নিয়োগ করা, তাতে বেকারত্ব দূর হবে এবং শিল্প নিয়ে আসা, তাতে পশ্চিমবাংলার অর্থনীতি চাঙ্গা হবে। কিন্তু সেই জনগণরা বর্তমানে যখন যে সরকার এসেছে সেই সরকার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতোতে পা গলিয়ে ভাতা ভিক্ষা বৃদ্ধি করছে, দান খয়রাতি বৃদ্ধি করছে এবং পার্মানেন্ট শিক্ষক নিয়োগের পরিবর্তে সিভিক শিক্ষক নিয়োগ করছে, তখন তারা মুখে ললিপপ আর হাতে বালতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তার থেকেও বড় আশ্চর্যের বিষয় কি জানেন, এই পশ্চিমবাংলায় সেই তৎকালীন সময়কার যে শিক্ষিত চাকরি প্রার্থীরা মমতা সরকারের ঘুম হারাম করে দিয়েছিল চাকরির দাবিতে আন্দোলন করে, বর্তমানে যখন এই শুভেন্দু সরকার বা পরিবর্তনের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার নিয়োগ করছে না, দিয়ে দিচ্ছে না বা পার্মানেন্ট শিক্ষকের জায়গায় সিভিক শিক্ষক নিয়োগ করছে, তা দেখার পরেও তারা আন্দোলনের পরিবর্তে বলছে আমরা নতুন সরকারকে ডিস্টার্ব করতে চাই না। লজ্জা লাগে, ধিক্কার লাগে এই মুখোশধারী শিক্ষিত চাকরি প্রার্থী যুবকের নামে ভারতীয় জনতা পার্টির দালালদের দেখে। এটুকুই আমরা বলবো, আমরা সঠিক পথে আছি, সঠিক পথে থাকব। আমরা নিশ্চয়ই এই বর্তমান রাজ্য সরকারকে ডিস্টার্ব করব না। অহেতুক কোনো আন্দোলন ডেকে সরকারকে আমরা ডিস্টার্ব করব না। অহেতুক কোনো আন্দোলন ডেকে সরকারকে আমরা ডিস্টার্ব করব না। वाह क्या सीन है, वाह क्या सीन है। হায় রে বাঙালি, জানেন তো শুনতে খারাপ লাগলেও একটা বাংলায় প্রবাদ আছে, কাঠ খেলে আংড়া হাঁকতে হবে। বর্তমানে বাংলার পরিবর্তনকামী বাঙালির অবস্থাও ঠিক সেই রকম দাঁড়িয়েছে। যে যে ইস্যুতে যে কারণে তারা সরকার পরিবর্তন চেয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় চেয়েছিল, বর্তমানে সেই একই ইস্যু একই কারণ 3 গুণ মাত্রায় বেড়ে চলেছে, 3 গুণ মাত্রায় বাড়ছে ও বর্তমান সরকার সেই একই পথে হাঁটছে, একই জুতোয় পা গলাচ্ছে। তা দেখার পরেও তারা হিজড়ার মতো প্রত্যেকটা বিষয়ে হাততালি দিয়ে সেই বিষয়গুলোকে মাস্টার স্ট্রোক বলে দিচ্ছে। আহা, লজ্জা লাগে তোমাদের বাঙালি বলতে। বাঙালি তুমি প্রস্তুত হও, যারা আজকের এই সমস্ত কিছু দেখার পরেও হিজড়ার মতো প্রত্যেকটা বিষয়ে হাততালি দিচ্ছেন। আগামী দিনে এই হাততালি তোমার কান্নার কারণ হয়ে দাঁড়াবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।